আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আরটিভির দুপুরের সংবাদে। আপনাদের সঙ্গে রয়েছে আমি হাবিবা আফরোজ। শুরুতেই যুক্তরাজ্যের নির্বাচন প্রসঙ্গ। যুক্তরাজ্যের সাধারণ নির্বাচনে নিরঙ্কুশ জয় পেয়েছে কিয়ার স্টারমার্কের নেতৃত্বাধীন লেবার পার্টি। ফলে অবসান হচ্ছে কনজারভেটিভ পার্টির টানা 14 বছরের শাসন। পরাজয় মেনে নিয়ে কিয়ার স্টারমারকে অভিনন্দন জানিয়েছেন কনজারভেটিভ পার্টির নেতা ঋষি সুনাক। বঙ্গবন্ধুর নাতনি টিউলিপ সহ জয় পেয়েছে বাংলাদেশি বংশোদ্ভূত 4 জন। ফারুক হোসেনের রিপোর্ট। যুক্তরাজ্যের সাধারণ নির্বাচনে ভূমিধস জয় পেয়ে কনজারভেটিভ পার্টির টানা 14 বছরের শাসনের অবসান ঘটালো লেবার পার্টি। দীর্ঘদিন পর ক্ষমতায় আসার সুযোগ পাওয়ায় লেবার পার্টির নেতা ও সমর্থকদের মধ্যে দেশ জুড়ে বইছে আনন্দের জোয়ার। লেবার পার্টির নেতা সমর্থকদের উদ্দেশ্যে কিয়ার স্টারমার বলেছেন, পরিবর্তন শুরু হয়েছে। আমরা এটা করেছি, আপনারা এর জন্য প্রচার করেছেন, লড়াই করেছেন, এর পক্ষে ভোট দিয়েছেন এবং এখন এটি এসেছে। এখন শুধু সরকার গঠনের অপেক্ষা। নিয়ম অনুযায়ী সংখ্যাগরিষ্ঠ আসন পাওয়া দলকে সরকার গঠন ও দলের নেতাকে প্রধানমন্ত্রী হওয়ার আহ্বান জানাবেন যুক্তরাজ্যের রাজা তৃতীয় চার্লস। 17 জুলাই রাজা তৃতীয় চার্লসের উদ্বোধনী বক্তব্যের মাধ্যমে নতুন সরকারের আনুষ্ঠানিক যাত্রা শুরু হওয়ার কথা রয়েছে। এদিকে নিজের আসনে জয় পেলেও দলের ভরাডুবির জন্য দায় স্বীকার করেছেন কনজারভেটিভ পার্টির নেতা ঋষি সুনাক। দলটি এবার দ্বিতীয় সংখ্যাগরিষ্ঠ আসন পেয়েছে। ক্ষমতার মসনদ হাতছাড়া হলেও প্রধান বিরোধী দলের ভূমিকায় দেখা যাবে দলটিকে। বাংলাদেশি বংশোদ্ভূত 4 জন প্রার্থীও জয়ী হয়েছেন। তারা হলেন বঙ্গবন্ধুর নাতনি টিউলিপ সিদ্দিক, রুশনারা আলী, রূপা হক এবং আফসানা বেগম। তারা সবাই লেবার পার্টির প্রার্থী ছিলেন। ফারুক হোসেন, আরটিভি। দর্শক, এই মুহূর্তে লন্ডন থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী সারোয়ার হোসেন। সারোয়ার, স্যার জানাবেন সবশেষ ফলাফলে লেবার পার্টির কতটি আসনে জয় পেয়েছে এবং বাংলাদেশি বংশোদ্ভূত বিজয়ী প্রার্থীরা কি বলছেন? ধন্যবাদ। যেমনটি বলছিলেন, আসলে যুক্তরাজ্যের সাধারণ নির্বাচনে ভূমিধস জয় পেয়েছে লেবার দল এবং এটি যে ধরনের জনমত জরিপ ছিল সবগুলো জনমত জরিপের আসলে লেবার দল এগিয়ে ছিল এবং ফলাফলে বাস্তবে সেটি ঘটেছে। এবং যুক্তরাজ্যের 58তম প্রধানমন্ত্রী হিসেবে কিছুক্ষণের মধ্যে হয়তো বা দায়িত্ব নেবেন লেবার লিডার স্যার কিয়ার স্টারমার। এবং তিনি বলেছেন পরিবর্তন শুরু হয়ে গেছে এবং সেটি তিনি শুরু করেছেন এবং সেই অনুযায়ী যুক্তরাজ্য এগিয়ে যাবে। অন্যদিকে প্রধানমন্ত্রী ঋষি সুনাক তিনি পরাজয়ের দায় কাঁধে নিয়েছেন এবং তিনি দুঃখিত বলেছেন দলের পক্ষ থেকে এবং বিজয়ী প্রার্থীকে অভিনন্দন জানিয়েছেন। সর্বশেষ যে ফলাফল আমার কাছে রয়েছে এই মুহূর্তে, সেটিতে লেবার দল 411টি আসনে জয়লাভ করেছে এবং কনজারভেটিভ পেয়েছে 119টি আসন, লিবডেম পেয়েছে 71টি আসন, এসএনপি পেয়েছে 9টি আসন এবং রিফর্ম পার্টি পেয়েছে 60টি আসন। এইভাবে সর্বশেষ এই আসনগুলোর ফলাফল দেখা যাচ্ছে। 5টি আসনের ফলাফল এখনো আসেনি এবং কিছুক্ষণের মধ্যে ইতিমধ্যে প্রধানমন্ত্রী ঋষি সুনাক তিনি রাজার সাথে দেখা করতে গেছেন। রাজাকে তিনি পদত্যাগপত্র দেবেন এবং এরপরে রাজা আনুষ্ঠানিকভাবে লেবার দলকে ক্ষমতা গ্রহণের জন্য প্রধানমন্ত্রীর দায়িত্ব নেওয়ার জন্য স্যার কিয়ার স্টারমারকে আমন্ত্রণ জানাবেন এবং এরপরে আসলে সরকার গঠন হবে। আরো একটি কথা যেটি বললাম সেটি হচ্ছে সাবেক প্রধানমন্ত্রী লিজ ট্রাস পরাজিত হয়েছেন। লেবার দলের সাবেক লিডার জেরেমি করবিন তিনি স্বতন্ত্র প্রার্থী হিসেবে জয়লাভ করেছেন। এছাড়া বাংলাদেশি বংশোদ্ভূত 4 জন যারা এমপি ছিলেন এর আগে, বঙ্গবন্ধুর নাতনি টিউলিপ সিদ্দিকী, রোশনারা আলী, রূপা হক এবং আফসানা বেগম, তারাও জয়ী হয়েছেন এবং তারা সকলে হচ্ছে লেবার দলের। তো আর কিছুক্ষণের মধ্যেই হয়তো বা যুক্তরাজ্য পেতে যাচ্ছে তাদের নতুন প্রধানমন্ত্রী। শপথ দায়িত্ব গ্রহণ করতে পারেন লেবার লিডার স্যার কিয়ার স্টারমার। এই ছিল এখানকার সর্বশেষ অবস্থা। ধন্যবাদ আপনাকে। 2022 সালের 25 জুন পদ্মা সেতু দিয়ে সড়ক পথে বাংলাদেশের যোগাযোগের নতুন অধ্যায় শুরু হয়। বদলে যায় দেশের দক্ষিণাঞ্চল। এরপর 2023 সালে চালু করা হয় রেলপথ। এবার সব প্রতীক্ষার অবসান ঘটিয়ে স্বপ্নের পদ্মা বহুমুখী সেতু প্রকল্পের কাজের সমাপনী ঘোষণা করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিকেল 4টায় মাওয়া উত্তর ধারা এলাকায় সুধী সমাবেশে যোগ দেবেন প্রধানমন্ত্রী। ইতিমধ্যেই সমাবেশ স্থলে আসতে শুরু করেছে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। মাওয়া এলাকায় উৎসবের আমেজ বিরাজ করছে। গত 2 বছর পদ্মা সেতুর ওপর দিয়ে 1,27,00,000 যানবাহন পারাপার হয়েছে। 29 জুন পর্যন্ত রাজস্ব আদায় হয়েছে
১,৬৬১ কোটি টাকা। প্রতিদিন গড়ে ১৯,০০০ যান চলাচল করছে এই সেতুতে। ২০০৯ সালের প্রকল্পটি শুরু হয়। প্রায় ১৫ বছর ধরে চলে এই প্রকল্পের কাজ। দর্শক, পদ্মা সেতুর সমাপনী অনুষ্ঠান ঘিরে মাওয়ার আয়োজিত সুধী সমাবেশ রয়েছেন সহকর্মী আতিকা রহমান, সরাসরি যুক্ত হচ্ছেন তিনি। আতিকা, জানাবেন যে সমাবেশে জনসমাগম কেমন দেখছেন এবং পদ্মা পাড়ের মানুষ প্রধানমন্ত্রীর কাছে নতুন কি প্রত্যাশা করছেন? জি ধন্যবাদ। আপনি আসলে দেখতে পাচ্ছেন আমি যেখানে দাঁড়িয়ে আছি, মাও প্রান্তে পদ্মা সেতুর যে সমাপনী অনুষ্ঠান আজকে অনুষ্ঠিত হবে, সমাবেশে যোগ দিবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। একটু দুর্যোগপূর্ণ আবহাওয়ার মধ্যে আসলে আমরা আছি। থেমে থেমে একটু পরেই কিন্তু বৃষ্টি হচ্ছে। এই বৃষ্টির মধ্যে কিন্তু বেলা 12টার দিকে বেশ কিছু মানুষজন এসেছেন, আওয়ামী লীগ এবং অঙ্গ সংগঠনের নেতাকর্মী যারা ছিলেন তারা এসেছে সমাবেশের এখানে। এরপরে কিন্তু প্রায় 1.5 ঘন্টার মতো এখন বৃষ্টি হচ্ছে, তারা এখন আসতে পারছে না। আপনারা দেখছেন যে কিছু মানুষজন আসছেন ছাতা মাথায় দিয়ে। আর আসলে যেভাবে বৃষ্টি হচ্ছে চারিদিকে যে আবহাওয়া, তাতে করে এখন বিভিন্ন মানুষজন বা এখানকার আওয়ামী লীগের লোকজন এবং সাধারণ মানুষজন মিছিল নিয়ে তারা এখানে আসতে পারছেন না এবং নিরাপত্তার দায়িত্বে যারা আছেন তাদেরও আসলে এই আয়োজনটা সম্পন্ন করতে একটু বেগ পেতে হচ্ছে দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে। এবং একই সঙ্গে বলে রাখি, আসলে এই পদ্মা পাড়ে যারা মাওয়া প্রান্তে রয়েছেন তাদের জন্য আসলে স্বপ্ন ছিল পদ্মা সেতু হবে এবং তাদের দীর্ঘদিনের যে কষ্ট ভোগান্তি ছিল, দীর্ঘ যাত্রা যে ছিল এই 16টি জেলার মানুষজনে, সে কিন্তু যাত্রার ভোগান্তির অবসান হয়েছে পদ্মা সেতু উদ্বোধনের মধ্য দিয়ে। এবং উত্তরাঞ্চল যেমন যমুনা সেতুর কারণে ওই সমস্ত এলাকার যেমন উন্নয়নের ছোঁয়া লেগেছিল, তেমনি দক্ষিণাঞ্চলেও কিন্তু একইভাবে পদ্মা সেতুর কারণে উন্নয়নের ছোঁয়া লেগেছে। এবং আসলে এই 16টি জেলা এখন বদলে যাওয়া বাংলাদেশেরই একটি প্রতিচ্ছবি। এবং এখানে পদ্মাপাড়ের মানুষের মধ্যে প্রচণ্ড রকম উৎসাহ উদ্দীপনা আমরা লক্ষ্য করেছি। তারা অত্যন্ত আনন্দিত। আজকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদ্মা বহুমুখী সেতুর সমাপনী অনুষ্ঠানে যোগ দিবেন এবং তাদের উদ্দেশ্যে বক্তব্য রাখবেন। একই সঙ্গে এই যোগাযোগ ব্যবস্থার যে অভূতপূর্ব উন্নয়ন হয়েছে সেটির কারণে কিন্তু প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন পদ্মাপাড়ে যারা আছেন। এবং এখানে একটি সমাবেশ অনুষ্ঠিত হবে। সমাবেশের পরে প্রধানমন্ত্রী 2 দিনের সফরে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ার উদ্দেশ্যে রওনা হবেন। এখান থেকে তিনি সড়ক পথে টুঙ্গিপাড়া যাবেন। এবং এই যে গোপালগঞ্জ যেতে এবং ফরিদপুর মাদারপুরের দিকে যেতে আগে যে মানুষের ভোগান্তি ছিল, সেটি কিন্তু এখন খুব সহজে অল্প সময়ের মধ্যে মানুষ যেতে পারে। এ কারণে কিন্তু মানুষ খুশি। বিশেষ করে হাসপাতাল সহ ব্যবসা বাণিজ্য বিভিন্ন কাজে যে মানুষের বড় ধরনের সুবিধা হয়েছে, এই কারণে কিন্তু প্রধানমন্ত্রীর কাছে এবং সরকারের কাছে তারা কৃতজ্ঞতা জানিয়েছে। এই ছিল আমার কাছে সবশেষ খবর। ধন্যবাদ আপনাকে। দিনাজপুরের সড়ক দুর্ঘটনায় শিশু সহ 6 জন নিহত হয়েছে, আহত হয়েছে 26 জন। ভোরে দিনাজপুর গোবিন্দগঞ্জ আঞ্চলিক সড়কের চকরামপুরে নাবিল পরিবহনের একটি বাস ও আমবোঝাই ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই 2 জন নিহত হয়। আহতদের উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পর মারা যায় শিশু সহ আরও 4 জন। দিনাজপুর থেকে আনিস হোসেন দুলাল ও আব্দুল আজিজের পাঠানো তথ্যছবিতে আরও জানাচ্ছেন সৈয়দা সামিয়া তামান্না। ভোরে দিনাজপুর সদর উপজেলার পাঁচবাড়ি এলাকার চকরামপুর আরিয়ান পেট্রোল পাম্পের সামনে ঢাকা থেকে ঠাকুরগাঁগামী নাবিল পরিবহনের বাসের সঙ্গে দিনাজপুর থেকে ঢাকাগামী আমবোঝাই ট্রাকের সংঘর্ষ হয়। এতে বাসের সামনের দিক দুমড়ে মুচড়ে ঘটনাস্থলেই ট্রাক চালক হাসু ও নাবিল বাসের হেলপার রাজেশ নিহত হয়। আহত 30 জনকে উদ্ধার করে দিনাজপুর এম আব্দুর রহিম হাসপাতালে নেয়ার পর মারা যান আরও 4 জন। দিনাজপুর থেকে ঢাকামুখী ট্রাক মালবোঝাই ট্রাক সংঘর্ষ হয়। হেল্পার সুপারভাইজার মৃত্যুবরণ করে এবং এম আব্দুল মেডিকেল হাসপাতালে আরও 2 জন মৃত্যুবরণ করে। ভোর 5:30 নাবিল পরিবহন ভর্তি ট্রাকের সাথে সংঘর্ষে 5 জন মৃত ঘোষণা হয়েছে। একটা নাবিল পরিবহন আর একটা ট্রাক মুখোমুখি সংঘর্ষ হয় এবং ঘটনাস্থলেই আপনার নাবিল পরিবহন হেল্পার উনি মারা যায়। আমবোঝাই ট্রাক পাঁচবাড়িতে আগে একটা ভ্যান লাগে মারে, ভয়ে খুব দ্রুত গতিতে গাড়ি চালানোর সময় ওই অপোজিট থেকে আমাদের নাবিল পরিবহন আসছে, মানে কোনো কিছু দেখে নাই, সামনাসামনি সংঘর্ষ। দিনাজপুর কোতোয়ালি থানার উপপরিদর্শক মোহাম্মদ রেজওয়ান জানান, দুর্ঘটনা কবলিত বাস ও ট্রাকটি জব্দ করা হয়েছে। ঢাকা থেকে আসা নাবিল পরিবহন, দিনাজপুর থেকে নাবিল পরিবহন আমবোঝাই একটা ট্রাকে মুখোমুখি সংঘর্ষ। প্রায় আহত অবস্থায় 28 থেকে 30 জনকে আব্দুল্লাহ নেওয়া হয়েছে। দুর্ঘটনার পর ওই সড়কে কিছু সময় যান চলাচল বন্ধ থাকলেও পরে তা স্বাভাবিক হয়েছে। সৈয়দা সামিয়া তামান্না, RTV।
সিলেট সুনামগঞ্জে বন্যা পরিস্থিতি অপরিবর্তিত থাকলেও ক্রমে অবনতি হচ্ছে উত্তরাঞ্চলের। বাড়ছে বিভিন্ন নদ নদীর পানি। কুড়িগ্রামে ব্রহ্মপুত্র নদের পানি নোনখাওয়া, চিলমারি ও হাতিয়া পয়েন্টে বিপদসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এতে ৬ উপজেলায় লাখেরও বেশি মানুষ পানিবন্দী হয়ে পড়েছে। বন্যা পরিস্থিতির আরও অবনতি হয়েছে গাইবান্ধায়। ব্রহ্মপুত্র নদের ঢলে জেলার সদর উপজেলায় ১০০টি বাড়ি ধসে পড়েছে। পানিবন্দী হয়ে পড়েছে ৪০,০০০ মানুষ। সিরাজগঞ্জের ২টি পয়েন্টে বিপদসীমার ওপর দিয়ে বইছে যমুনা নদীর পানি। বন্যা কবলিত হয়ে পড়েছে নিম্নাঞ্চল ও চরাঞ্চলের মানুষ। জামালপুরে যমুনা নদীর পানি বেড়ে ৩টি উপজেলার নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। যমুনার পানি বিপদসীমার ৩৭ সেন্টিমিটার ওপর দিয়ে বইছে টাঙ্গাইলেও। পানিবন্দী ভুইয়াপুর উপজেলার হাজারো মানুষ। সিলেট সুনামগঞ্জে বন্যা পরিস্থিতি অপরিবর্তিত রয়েছে। ঘরে ঘরে দুর্ভোগে রয়েছেন বন্যার্তরা। ছড়িয়ে পড়েছে রোগবালাই। দক্ষিণ ডাঙ্গারগড়, পশ্চিম ডাঙ্গারগড় ব্যাপক পানি। এই পানি 2 দিনের ভিতরে এত ব্যাপক পানি হয়েছে তা বলার মতো না। আর 4 দিন ধরে বাড়িতে পানি, কোনো রান্না বাড়ির ব্যবস্থা নাই, চুলা ঘাট নাই। বাড়ি ঘরে পানি, রান্না বাড়ি করা পারতেছে না, আটা চলা খুব কষ্ট। এই মুহূর্তে তো সবচেয়ে বড় সমস্যা হয়েছে যাতায়াত করা। বাচ্চা কাচ্চা স্কুলে যেতে পারে না ঠিক মতো। বেড়াটারা মানে মাটির ঘর আছে, কিছু তো বাইঙ্গা ফুটে এখন মানে এইখানের মেঝে এরা বসবাস করতে পারি তো পারছে না। খালি বলি কোনটা পাইছি না, কোনটাই দিছে না। আর এই পানির মাঝে পূর্ণ করো আমরা পাইছে। আমরা খুব কষ্টের মাঝে আছি। আমরা বাড়ি কোথাও পানি উঠিয়া এমন অবস্থা, যোগাযোগের কোনো ব্যবস্থা নাই। দর্শক, বন্যা পরিস্থিতির খবর জানাতে সিরাজগঞ্জ থেকে সরাসরি যুক্ত আছেন সহকর্মী সাজুরুল ইসলাম সঞ্চয়। জানাবেন যে সিরাজগঞ্জে নতুন করে কোন কোন এলাকা প্লাবিত হয়েছে এবং পানিবন্দীদের সহায়তায় কি ধরনের উদ্যোগ নিয়েছেন প্রশাসন? হাবিবা, আপনি যেমনটি বলছিলেন, গত 4 দিন যাবৎ কিন্তু সিরাজগঞ্জ পয়েন্টে যমুনা নদীর পানি অব্যাহতভাবে বৃদ্ধি পাচ্ছে, যার ফলে কিন্তু ইতিমধ্যেই সিরাজগঞ্জ সদর, কাজীপুর, চৌহালি, বেলকুচি এবং শাহজাদপুরের বিস্তীর্ণ চরাঞ্চলের হাজার হাজার মানুষ কিন্তু ইতিমধ্যে বন্যা কবলিত হয়ে পড়েছে। এই সমস্ত এলাকার 408 হেক্টর ফসলি জমির ফসল কিন্তু ইতিমধ্যেই পানিতে তলিয়ে গেছে। এই মুহূর্তে আমি রয়েছি সিরাজগঞ্জ সদর উপজেলার সয়দাবাদ ইউনিয়নের সাতিয়ানতলি বাজারে। আপনারা দেখতে পাচ্ছেন এই বাজারটিতে পানি উঠে পড়েছে এবং এই তাঁত সমৃদ্ধ এই এলাকাটির অধিকাংশ বসত বাড়িতে এই মুহূর্তে পানিবন্দী অবস্থায় রয়েছে। তাঁত কারখানাগুলো বন্ধ রয়েছে, যার ফলে কিন্তু এই এলাকার বাসিন্দারা একটি দুর্ভোগের মধ্যে রয়েছে। তো আমরা বানভাসীদের ত্রাণ বিতরণ বিষয়ে আজকে কথা বলেছিলাম সিরাজগঞ্জের জেলা প্রশাসক মীর মোহাম্মদ মাহবুবুর রহমানের সাথে। তিনি আমাদেরকে যেমনটি জানিয়েছেন যে সিরাজগঞ্জের এবার যে মাঝারি ধরনের একটি বন্যার আশঙ্কা করা হচ্ছে, সেই বন্যা মোকাবেলায় জেলা প্রশাসনের পক্ষ থেকে সকল প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। ইতিমধ্যেই ত্রাণ মন্ত্রণালয় থেকে পর্যাপ্ত পরিমাণ ত্রাণ সরবরাহ করা হয়েছে, যেটি আসলে বন্যা কবলিত এলাকাগুলোয় সরবরাহ করা হবে। তো এই ছিল আমার কাছে সিরাজগঞ্জের বন্যা কবলিত এলাকা থেকে সবশেষ খবর। ধন্যবাদ আপনাকে। এদিকে আগামী 48 ঘন্টার মধ্যে সারা দেশের বন্যা পরিস্থিতি উন্নত হওয়ার সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছেন বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রের সহকারী প্রকৌশলী মেহেদী হাসান। সকালে রাজধানীর পানি ভবনে সংবাদ সম্মেলনে তথ্য জানান তিনি। মেহেদী হাসান জানান, আগামী 24 ঘন্টায় কুড়িগ্রাম, জামালপুর, গাইবান্ধা, বগুড়া, টাঙ্গাইল ও সিরাজগঞ্জ জেলার ব্রহ্মপুত্র, যমুনা নদ নদীর সংলগ্ন নিম্নাঞ্চলের বন্যা পরিস্থিতির কিছুটা অবনতি হতে পারে। আগামী 24 ঘন্টায় দেশের উত্তরাঞ্চলের তিস্তা, ধরলা, দুধকুমার ও ঘাঘট নদী সমূহের পানি সমতল বিশেষে দ্রুত বৃদ্ধি পেতে পারে। এর কারণে তিস্তা, ধরলা ও দুধকুমার নদী সমূহের পানি বিভিন্ন পয়েন্টে স্বল্প মেয়াদে বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হতে পারে। ঘাঘট নদী সংলগ্ন গাইবান্ধা জেলার বিভিন্ন এলাকার নিম্নাঞ্চলের বন্যা পরিস্থিতির কিছুটা অবনতি হতে পারে বলেও জানান তিনি। 24 ঘন্টা কিছুটা অবনতি হতে পারে। তিস্তা, ধরলা, দুধকুমার নদীর পানির সমতল আগামী 24 ঘন্টায় সমাবেশে বৃদ্ধি পেতে পারে এবং এই 3টা নদীর সংলগ্ন যে অঞ্চলগুলো রয়েছে আমার, সেখানে বন্যা পরিস্থিতি স্বল্পমেয়াদী সৃষ্টি হতে পারে। আগামী 48 ঘন্টায় পদ্মা নদী গোয়ালন্ডা পয়েন্টে সতর্ক সীমার উপর দিয়ে প্রবাহিত হতে পারে। আমরা মনে করছি যে আগামী 7 তারিখের থেকে আমাদের বন্যা পরিস্থিতি আস্তে আস্তে উন্নতির দিকে যাবে। নিত্যপণ্যের বাজার প্রসঙ্গ। বাজারে আবারও চাপে নিম্ন ও মধ্যবিত্ত। সপ্তাহের ব্যবধানে প্রায় সব ধরনের চাল কেজিতে বেড়েছে 3 থেকে 5 টাকা পর্যন্ত। 65 টাকার মিনিকেট বিক্রি হচ্ছে 70 টাকা দরে। 55 টাকার BR28 এখন 58 টাকা। কেজিতে 10 টাকা বেড়ে পেঁয়াজের দাম উঠেছে 100 টাকায়। তবে কিছুটা কমেছে ব্রয়লার মুরগি। গেল সপ্তাহে 190 টাকার ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে
175 থেকে 180 টাকা। তবে টানা বর্ষার অজুহাতে বাজারে চড়া সবজি ও কাঁচা মরিচের দাম। সেলিম মালিকের রিপোর্টে বিস্তারিত। বড় মৌসুমের চালে এখনো ভরপুর বাজার, সরবরাহে নেই কোনো ঘাটতি। তারপরও সপ্তাহের ব্যবধানে বেড়েছে কেজিতে 3 থেকে 5 টাকা। তাই আমরা বিক্রি করতাম 52, এই সপ্তাহ বিক্রি করছি এখন 56, 58। মিনিকেট বিক্রি করছি আমরা 65, এখন বিক্রি করতেছি 70 টাকা। নাজির শাল আগে বিক্রি করতাম 75 ভালোটা, এখন বিক্রি করে 80 টাকা। ভারত থেকে পেঁয়াজ আমদানি অনেকটাই বন্ধ থাকলেও বাজারে সংকট নেই দেশি পেঁয়াজের, কিন্তু দাম বারবারন্ত। গেল কয়েকদিনে কেজিতে বেড়েছে 10 টাকা, আলুর দামও বেড়েছে 5 টাকা। 55 টাকা, 56 টাকা ছিল। এই সপ্তাহে আলু 60 টাকা। পেঁয়াজ গেছে সপ্তাহে ছিল 80, 90, এই সপ্তাহে 95 টাকার উপরে কিনা পরে 100 টাকা বিক্রি করি আমরা। টানা বর্ষণে দেশে কৃষকের ক্ষেতে ফলনে ক্ষতি হয়েছে, এমন কারণ দেখিয়ে বেড়েছে সবজির দাম। কেবল মরিচের দামই বেড়েছে 100 টাকা পর্যন্ত, বেগুনে বেড়েছে 30 থেকে 40 টাকা। গত সপ্তাহে বিক্রি করছে 200 টাকা কেজি, এখন বর্তমানে আজকে আমরা বিক্রি করতেছি 300 টাকা কেজি, 280 টাকা কেজি এরকম। বেগুন 120 টাকা কিনেই পড়ে, বর্তমানে 140 টাকা 30 টাকা বিক্রি করতে হয়। বাজারে এত সব অস্বস্তির মধ্যে কিছুটা স্বস্তি ফিরেছে ব্রয়লার ও সোনালিকা মুরগিতে। কেজিতে কমেছে 10 থেকে 30 টাকা। কমেছে ডিমের দামও। 140 টাকা ডজন লাল ডিম, সাদা ডিম 135 টাকা, হাঁসের ডিম ডজন 200 টাকা। ব্রয়লার ছিল 190 টাকা কেজি, এই সপ্তাহ ব্রয়লার 180 টাকা, আর সোনালি 350 টাকা ছিল, সোনালি এখন 300 টাকা, 330 টাকা। তবে অনেকের নাগালের বাইরে মাছের দাম। আগে থেকেই চড়া দেশি মাছের দাম কেজিতে নতুন করে 100 টাকা পর্যন্ত বেড়েছে। ইলিশ সে তো আরেক কাঠির সরেশ, তাই বেড়েছে 300 টাকার মতো। চিংড়ি মাছ ছিল 800 টাকা, এখন 900 টাকা, আর যেটা ছিল 900 টাকা সেটা 1000 টাকা। আর ট্যাংরা মাছ 800 টাকা বেচছে, অনেক 1000 টাকা কেজি ট্যাংরা মাছ বিক্রি করতেছি। ইলিশ মাছ 1700, 1800 ছিল 1 কেজি 300-400 গ্রাম মাছ, এখন 2000-এর উপরে। সেলিম মালিক, RTV, ঢাকা। নতুন প্রজন্মকে হারিয়ে যেতে বর্ষার দেশীয় ফলের সঙ্গে পরিচয় করিয়ে দিতে অনুষ্ঠিত হয়ে গেল বাংলাদেশ ভ্যাসপা কমিউনিটির ব্যতিক্রমী এক ফল বাহার উৎসব। সকালে রাজধানীর স্কার্টন গার্ডেনে অ্যাবাকাস সেন্টারে দেশি বিদেশি প্রায় 50 প্রজাতির ফল দিয়ে এই অনুষ্ঠানের আয়োজন করে BVC। ভ্যাসপা কমিউনিটির সদস্যরা পরিবার নিয়ে হাজির হয়ে ফল উৎসব উপভোগ করেন। এ সময় আয়োজনের মধ্য দিয়ে সবার মধ্যে পারিবারিক বন্ধন মজবুত হবে বলে মনে করেন BVC কমিউনিটি। কাউ ফল আছে, এইটা নতুন প্রজন্মের এরা আসলে চেনে না, তো এই যে পরিচয়টা হচ্ছে আমাদেরও ভালো লাগছে। আমি আমার বাচ্চাকে নিয়ে এসেছি এই জিনিসটা দেখানোর জন্য। এসে বাচ্চারা ফলগুলো চিনছে, দেখছে। আম, কাঁঠাল, পেয়ারা এগুলো খেয়েছি, আমার এখানে এসে অনেক ভালো লাগছে। সাতক্ষীরার শ্যামনগরে নৌকায় স্ত্রীকে বেঁধে রেখে স্বামী কৃষক লীগ নেতা আবুল কাশেমকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। গেলরাতে উপজেলার গাবুরা ইউনিয়নের খোলপেটুয়া গ্রামে এই ঘটনা ঘটে। ঘের নিয়ে বিরোধের জেরে তাকে হত্যা করা হয়েছে বলে ধারণা স্বজন ও পুলিশের। নিহত আবুল কাশেম গাবুরা ইউনিয়ন কৃষক লীগের সাধারণ সম্পাদক। নিহতের স্ত্রী জানান, গেল রাতে তারা স্বামী স্ত্রী মৎস্য ঘেরে গেলে অজ্ঞাত দুর্বৃত্তরা মাছ ধরার কাজে ব্যবহৃত ডিঙি নৌকার মধ্যে তার হাত পা ও চোখ বেঁধে ফেলে। এ সময় তার স্বামীকে নৌকা থেকে নামিয়ে কুপিয়ে হত্যা করা হয়। স্থানীয় লোকমান গাজীর নির্দেশে তাকে কুপিয়ে হত্যা করা হয় বলেও অভিযোগ করেন তিনি। এদিকে সকালে ঝালকাঠির রাজাপুরে একটি বাগান থেকে অজ্ঞাত এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গি উপজেলার নাগরভিটার সীমান্তে বিএসএফ এর গুলিতে মোহাম্মদ রাজু মিয়া নামে এক বাংলাদেশের মৃত্যু হয়েছে। গেলরাতে উপজেলার নাগরভিটার সীমান্তে এই ঘটনা ঘটে। বালিয়াডাঙ্গি থানার ওসি ফিরোজ কবির জানান, নাগরভিটার সীমান্তের 376 নম্বর পিলার এলাকায় বিএসএফ এর ছোড়া গুলিতে ঘটনাস্থলে রাজুর মৃত্যু হয়। এই ঘটনায় দুই দেশের সীমান্ত বাহিনীর মধ্যে পতাকা বৈঠকের আহ্বান করা হয়েছে বলে জানান ঠাকুরগাঁও 50 বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল তানজির আহমদ। নিহত রাজু উপজেলার গড়িয়ালি গ্রামের হাবিবুর আলীর ছেলে। 70 লাখ মানুষের জন্য মাত্র 50 শয্যার সরকারি হাসপাতাল, এমন চিত্র ঢাকার পার্শ্ববর্তী সাভার উপজেলায়। পর্যাপ্ত শয্যা ও সক্ষমতা না থাকায় চিকিৎসা সেবা থেকে বঞ্চিত শিল্প প্রধান এলাকাটির দরিদ্র মানুষজন। স্বাস্থ্য মন্ত্রণালয়ের দৃষ্টি আকর্ষণ করে স্থানীয় জনপ্রতিনিধিরা বলছেন, যে কোনো মূল্যে শয্যা বাড়াতে হবে উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সের। জিয়াউর রহমানকে সঙ্গে নিয়ে রিপোর্ট করছেন সুফিয়ান ফারাবি।
হাসপাতালের বহির্বিভাগে এভাবেই প্রতিদিন সেবা নিতে আসে কয়েক হাজার মানুষ। উপচে পড়া ভিড় সামাল দিতে হয় চিকিৎসকদের। শুধু বহির্বিভাগে নয়, শারীরিক নানান ব্যাধির চিকিৎসা নিতে সক্ষমতার চেয়েও বেশি রোগীর ঠাঁই দিতে হচ্ছে আবাসিক ব্যবস্থাপনায়। ৭০ লাখ মানুষের চিকিৎসা সেবা চলে ৫০ শয্যা বিশিষ্ট একটি মাত্র হাসপাতালে। ৫০ শয্যার হাসপাতাল কিন্তু অনেক সময় ৭০, ৮০, ৯০, ১০০ জন পর্যন্ত ভর্তি থাকে। এই হাসপাতাল থেকে আসলে এটা মিনিমাম ১০০ শয্যা করা খুব জরুরি। স্থানীয় জনপ্রতিনিধিদের দাবি, দ্রুত সময়ের মধ্যেই সাভারবাসীর চিকিৎসা নিশ্চিতে পদক্ষেপ নিতে হবে স্বাস্থ্য মন্ত্রণালয়কে। এখানে কিন্তু ম্যাক্সিমাম নিম্নয়ের মানুষ বসবাস করে, যাদের এই প্রাইভেট ক্লিনিকে তাদের সেবা নেওয়াটা নিতে হয়, কিন্তু তাদের অনেক কষ্ট হয়। স্বাস্থ্যের মধ্যে তার কাছে আমাদের বিনীতভাবে অনুরোধ করতেছে যে এই স্বাস্থ্য সেবাকে মনে করেন যে এটা মানুষের দূরে পৌঁছে দিতে হইলে ১০০ শয্যা বিশিষ্ট হাসপাতাল ছাড়া এর কোনো বিকল্প নাই। সাভার উপজেলার সমস্ত মানুষের পক্ষ থেকে জোর দাবি জানাচ্ছি, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সটিকে অবিলম্বে ১০০ শয্যায় উন্নীত করা হোক। বিষয়টি নিয়ে ইতিবাচক পরিকল্পনার কথা জানালেন স্বাস্থ্যমন্ত্রী ডাক্তার সামন্তলাল সেন। বেশ কয়েকটা হেলথ কমপ্লেক্সে উন্নত করার জন্য আমরা চিহ্নিত করছি, যেগুলো প্রায়োরিটি হিসাবে আমরা একটা একটা করে করব। আমাদের এটা মাথায় আছে, আমরা বসে আমরা কোনকে ইমিডিয়েটলি করা উচিত, মাঝখানে করা উচিত, পরে, এইভাবে আমরা ভাগ করে আমরা সবগুলোই করব। শিল্প অধ্যুষিত সাভারে ভোটার সংখ্যা ১১ লাখেরও বেশি। পোশাক শ্রমিক সহ ৭০ লাখ মানুষ বসবাস করে এই উপজেলায়। সুফিয়ান ফারাবি, RTV। জানাবো ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স আন্তর্জাতিক সংবাদ। ইরানের 14তম প্রেসিডেন্ট নির্বাচনের দ্বিতীয় পর্বের ভোট গ্রহণ শুরু হয়েছে। স্থানীয় সময় সকাল ৮টায় শুরু হওয়ায় নির্বাচন চলবে সন্ধ্যা ৬টা পর্যন্ত। ভোট শুরুর সঙ্গেই তেহরানের ইমাম খোমেনি হোসাইনাতের ভোট দেন দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। দেশটিতে দ্বিতীয় দফায় লড়াই করছেন সংস্কারপন্থী হিসেবে পরিচিত মাসুদ পেজেশকিয়ান এবং কট্টরপন্থী হিসেবে পরিচিত সায়েদ জালিলি। মূলত গত শুক্রবারের নির্বাচনে কোনো প্রার্থী প্রদত্ত ভোটের শতকরা ৫০%-এরও বেশি ভোট পেতে ব্যর্থ হওয়ায় এই নির্বাচন দ্বিতীয় পর্বে গড়িয়েছে। আফ্রিকার দেশ মৌরিতানিয়ার উপকূলে অভিবাসীবাহী নৌকা ডুবে অন্তত 89 জনের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার দেশটির সরকারি বার্তা সংস্থা এই তথ্য জানিয়েছে। নৌকাটি মৌরিতানিয়ার দক্ষিণ পশ্চিমাঞ্চলীয় শহর এদনিয়াগো থেকে 4 কিলোমিটার দূরে আটলান্টিক মহাসাগরে ডুবে যায়। মৌরিতানিয়ার কোস্টগার্ড মরদেহগুলো উদ্ধার করেছে, আর এতে সব মিলিয়ে 170 জন মানুষ ছিলেন। ইসরায়েলি বর্বর হামলায় আরও অর্ধশতাধিক ফিলিস্তিনি নিহত হয়েছে। এতে করে উপত্যকাটিতে নিহতের মোট সংখ্যা ছাড়িয়ে গেছে 38,000। এছাড়া গত বছরের অক্টোবর থেকে চলা এই হামলায় আহত হয়েছে আরও 87,000-এর বেশি ফিলিস্তিনি। এখনও অনেক মানুষ ধ্বংসস্তূপের নিচে এবং রাস্তায় আটকা পড়ে আছে। মূলত গাজায় অবিলম্বে যুদ্ধবিরতির দাবি জানিয়ে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের প্রস্তাব সত্ত্বেও ইসরায়েল অবরুদ্ধ এই ভূখণ্ডে তার নৃশংস আক্রমণ অব্যাহত রেখেছে। জানাবো খেলার খবর। ফুটবল। উয়েফা ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপের কোয়ার্টার ফাইনালের হাই ভোল্টেজ ম্যাচে শুক্রবার রাতে স্পেনের মুখোমুখি হবে জার্মানি। স্টুটগার্ট অ্যারিনায় বাংলাদেশ সময় রাত 10টায় শুরু হবে ম্যাচটি। সেরা 8-এর আরেক ম্যাচে পর্তুগালের প্রতিপক্ষ ফ্রান্স। জার্মানির ভক্সবার্গ স্টেডিয়ামে সেমিফাইনালে যাওয়ার লক্ষ্য নিয়ে বাংলাদেশ সময় রাত 1টায় মুখোমুখি হবে দুই দল। নাজমুল সাকিবের আরও একটি প্রতিবেদন। আসরের শুরু থেকেই দুর্বার গতিতে এগিয়ে চলছে জার্মানি। তাদের এই পারফরমেন্স দেখে কে বলবে কদিন আগেও বিবর্ণ ছিল দ্য মানশাফটরা। শেষ 8-এর লড়াইয়ে স্পেনের বিপক্ষে সেই গতিটাই ধরে রেখে 36 বছরের অপেক্ষা ফুরাতে চায় নাগেলসম্যানের শিষ্যরা। 1988 সালের পর স্পেনের বিপক্ষে কোনো টুর্নামেন্টেই জয়ের দেখা পায়নি জার্মানি। এবারের ইউরোতে পারফরমেন্সে পিছিয়ে নেই স্পেনও। ফিফার র্যাঙ্কিংয়ে 8-এ থাকা স্প্যানিশরা জার্মানির চেয়ে এগিয়ে 8 ধাপ। তবে দু দলের 26 দেখায় জার্মানির 9 জয়ের বিপরীতে স্পেনের জয় 8টিতে। ড্র হয়েছে বাকি 9টি ম্যাচ। তবে অতীত পরিসংখ্যান ভুলে জার্মানির ঘরের মাঠে তাদের হারের স্বাদ দিয়ে চতুর্থ ইউরো শিরোপার পথে এগোতে চায় লা ফুয়েন্তের শিষ্যরা। এদিকে কোয়ার্টার ফাইনালের আরেক ম্যাচে ক্রিশ্চিয়ানো রোনালদোর পর্তুগালের মুখোমুখি হবে কিলিয়ানো এমবাপ্পের ফ্রান্স। প্রিয় তারকা রোনালদোর বিপক্ষে মাঠের লড়াইয়ে নিজের সেরা খেলাটা উপহার দিয়ে দলকে সেরা 4-এ নিয়ে যেতে চাইবে এমবাপ্পে। নাজমুল সাকিব, RTV।
দুপুরের সংবাদ এ পর্যন্তই। সবশেষ সংবাদ জানতে যে কোনো মোবাইল ফোন থেকে 2414 নম্বরে ডায়াল করুন। জেলা সংবাদ বিকেল 5:45টায় দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।